নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে গল্পভেলায় স্বাগত জানাই। আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের লেখা বাঘ। চিঠিটা কাজীপেট থেকে লেখা, ইংরেজিতে। বাংলা অনুবাদ করলে মোটামুটি এই দাঁড়ায়। মিত্রজি, আমাকে নিশ্চয়ই ভুলে যাননি। আমার সঙ্গে একবার পরিচয় হলে কেউ আর ভোলে না। এটাও আমার একটা অহংকার। আমার সঙ্গে তো একবার নয়, দুবার দেখা হয়েছে। দুবারই অবশ্য ট্রেনে। দূরের রাস্তায় যেতে যেতে একটা অদ্ভুত ঘনিষ্ঠতা অনেক সময় দু একজনের সঙ্গে হয়। 24 বছরের পরিচয় মনের যেসব দরজা বন্ধই থাকে, 24 ঘন্টার আলাপে তা কেমন করে খুলে যায়। আপনার সঙ্গে সেরকম ঘনিষ্ঠতা না হোক, কোথায় যেন একটা মিল হয়েছিল, বিপরীতের মিল। আপনিও আমি ভেতরে ও বাইরে নানা দিক দিয়ে ভিন্ন জাতের, তাই বোধহয় পরস্পরকে আকর্ষণ করেছিলাম। আকর্ষণটা প্রীতিকর তা বলছি না, কিন্তু সেটা ঔদাসীন্যের চেয়ে ভালো। আমার সম্বন্ধে বিরূপ ধারণাই আপনার হয়েছে বলে ধরে নিচ্ছি, কিন্তু তাতে আশ্চর্য হচ্ছি না। বিরূপ না হলেই বরং অবাক হওয়ার কথা, কারণ প্রথম আলাপে আপনাকে একটু ঝাঁকুনি দেবার চেষ্টাই করেছি। সেটা আমার স্বভাব। আমার স্বভাবের আরও দু একটা বিশেষত্বের পরিচয় নিশ্চয়ই পেয়েছেন এবং মনের খাতায় সেগুলো টুকেও রেখেছেন, বোধহয় সুবিধা মতো কাজে লাগাবার জন্যে। কিন্তু সে সুবিধা নেওয়ার সম্ভবত আপনার দরকার হবে না। যাতে না হয় সেজন্যেই এই পত্রাঘাত। আপনি বাংলা ভাষার একজন লেখক, দ্বিতীয়বারের ট্রেন যাত্রাতেই তা জেনেছিলাম। আমাকে নিয়ে বানানো গল্প লিখবার কষ্ট করবার কিন্তু প্রয়োজন নেই। আমার সত্যকার কাহিনী আপনাকে পাঠালাম, বাংলা ভাষায় সাজিয়ে নিয়ে ছাপতে পারেন। কাটছাট একটু করতে ইচ্ছে হয় করবেন, কিন্তু রং চড়াবার চেষ্টা করবেন না, কারণ এমনিতেই আমার নিজের মতে গল্পের রং বেশ চড়া। দম্ভ আমার যতই থাক, তার জন্য কাহিনী যে আপনার কাছে পাঠাচ্ছি না এ কথা বিশ্বাস করতে পারেন। আমি যে রাজ্যে থাকি সেখানে আপনাদের বাংলা সাহিত্যের কোনো খবরের কোনো দামই নেই। সুতরাং খাঁটি বা মিশেল রূপে আমার এই কাহিনী পড়ে বাংলা ভাষার পাঠক পাঠিকা কি ভাববে তাতে আমার কিছু আসে যায় না। আমি শুধু নিজেকে খোঁজবার খেয়ালের মাথায় এই কাহিনী কিছুদিন আগে লিখে ফেলি। লিখে ছিঁড়েই ফেলছিলাম, হঠাৎ আপনার কথা মনে হলো। ভাগ্যক্রমে ডায়েরির পাতায় আপনার ঠিকানাটাও পেয়ে গেলাম, তাই আপনাকে পাঠাচ্ছি। আপনারা বানিয়ে বানিয়ে অনেক গল্প লেখেন। বানিয়ে লেখেন বলেই সে গল্প মিথ্যে এমন কথা বলছি না। কল্পনার খাদ না মেশালে সোনার মতো সত্যকেও রূপ দেওয়া যায় না বলে আমি মনে করি। কিন্তু জীবনের সত্য যেখান থেকে আপনারা গালিয়ে তোলেন, তার বাইরে কত এলাকার এখনো জরিপই হয়নি, এ কথা নিশ্চয়ই মানেন। আমার জীবনের কথায় তেমনি অপরিচিত কোনো এলাকার সন্ধান পান কিনা জানবার কৌতূহলে এ লেখা আপনাকে পাঠিয়ে দিলাম। বাংলা সাহিত্যের সঙ্গে সামান্য একটু পরিচয় আমার আছে ইংরেজি ও গুজরাটি ভাষার ভেতর দিয়ে। সে পরিচয়ের জোরে আপনাদের সাহিত্য সম্বন্ধে কোনো রায় সরাসরি দেওয়া যায় না, কিন্তু পৃথিবীর সব দেশের সাহিত্যে আজ যে ভাটার টান চলছে, বাংলা ভাষা তা থেকে মুক্ত বলে মনে হয় না। আমার নিজের ধারণা এই যে এখানকার সাহিত্যিকরা নিজেদের দম্ভ হারিয়েই নিজেদের কাছেই কেমন খেলো হয়ে গেছেন। ফলিত বিজ্ঞানের চোখ ধাঁধানো ঐশ্বর্য সাহিত্যিকের নিজের দৃষ্টিতেই তার সওদাকে নিষ্প্রভ সস্তা করে দিয়েছে। স্পষ্ট স্বীকার করুন বা না করুন, নিজেদের আপনারা খানিকটা অবান্তর ফালতু মনে করেন। তাই এত মাত্রাহীন আদিরসে ভাসিয়ে নয় ভুসিমালে ভারী করে আপনারা সাহিত্যের বাজারে খরিদ্দার ভোলাবার চেষ্টায় মত্ত। ধান ভানতে শিবের গীত গাইছি মনে করছেন? তা কিন্তু নয়। বৈজ্ঞানিক, দার্শনিক, শিল্পী, রাজনীতিক যে যাই করুক, জীবনকে বোঝাবার কঠিনতম সাধনা যে একমাত্র সাহিত্যের, এ দম্ভ আপনাদের আবার ফিরে পাওয়া দরকার। আমার এই কাহিনীতে সাহিত্যের সে দম্ভ অবশ্য নেই। আগেই তো বলেছি, আমি শুধু নিজেকে বোঝাবার আশায় এই কাহিনীটা লিখে ফেলেছি। লিখে আরো ফাঁপড়ে পড়েছি। মনের মধ্যে যার ইঙ্গিত ছিল, ভাষা দিতে গিয়ে দেখেছি
তা আরও ঘোলাটে হয়ে গেছে। আপনার কাছে তাই পাঠাচ্ছি, দেখবেন তো একে ওলট পালট করে সাজালে মানেটা কোথাও উকি দেয় কিনা। গল্প আমার বড় নয়, শুধু একটি ঘটনা। সে ঘটনায় পৌঁছবার জন্য শুধু একটা ভূমিকা দিচ্ছি, যে ভূমিকা আপনি নিজের বুদ্ধিতে কল্পনায় বাড়িয়ে নেবেন। মানুষটা আমি সংসারের 10 জনের বিচারে ভালো নয়। লোকে যাকে গলদ বলে তা আমার যথেষ্ট। মন ঋষির মতো জীবন কাটাইনি, মস্ত বড় কোনো কাজ করিনি, দান ধ্যান ত্যাগও নয়। তবু এই আমি একদিন নিজের জীবনটা শেষ করে দিতে চেয়েছিলাম এরকম অহমিকাতেই ভাবতে পারেন। ভাগ্যের সঙ্গে এমন পাশা খেলতে চেয়েছিলাম যাতে হারলেও জিত। আপনি তো নিরীহ শহুরে মানুষ, শিকার টিকার কখনো করেছেন বলে মনে হয় না। করলেও বড়জোর পাখি ঠাকি করেছেন। আমার সঙ্গে সামান্য পরিচয় নিশ্চয়ই জেনেছেন যে শিকারের ব্যাপারে ভারতবর্ষের সেরা শিকারীদের সঙ্গে আমি টক্কর দিতে পারি। আমার এ দম্ভ বিশ্বাস করুন বা না করুন, এ গল্পের কিছু আসে যায় না। এই শিকারের একটি ঘটনাই আপনাকে বলছি। মনে করুন মধ্যপ্রদেশের এক আজগর বন। মনে করুন মানুষ খেকো এক কেঁদর দাপটে সেই বনের আশেপাশে সমস্ত গায়ের থরহরিকম্প অবস্থা। মোষ ছাগল তো বটেই, বাচ্চা বুড়ো মেয়ে পুরুষ মিলে গোটা 12 মানুষ তার পেটে গেছে। তার মধ্যে একজন সাহেব শিকারী। গাঁয়ের লোক দিনের বেলায় পর্যন্ত বাড়ি ছেড়ে বেরোতে চায় না। চাষাবাদ সব বন্ধ হয়ে গেছে। এমনি একটি গাঁয়ের সদ্য একটা মানুষ মারার খবর পেয়ে আমরা গিয়ে জুটেছিলাম, আমি আর আমার বন্ধু যমুনা প্রসাদ। শিকারের গল্প আপনি নিশ্চয়ই পড়েছেন অনেক, তবু খুঁটিনাটি কিছু বোধহয় জানেন না। যেমন 240 পয়েন্ট আর 275 পয়েন্ট রাইফেলের তফাৎ, বাঘ আর চিতার জানোয়ার বা মানুষ মারবার পদ্ধতি কি, কিংবা জঙ্গলে জানোয়ারদের ডাক থেকে কিভাবে সাপদদের চলাফেরা বুঝতে হয়। শিকারের সাংকেতিক বুলি যথাসাধ্য বাদ দিয়েই কাহিনীটা তাই বলবো। আমার বন্ধু যমুনা প্রসাদ শিকার সম্বন্ধে এমন কিছু অভিজ্ঞ নয়। বিপজ্জনক শিকার সে জীবনে খুব কমই করেছে। রাজা মহারাজাদের দলে 2-1 বার হাতিতে চড়ে জঙ্গলে তাড়ানো বাঘ মারতে হাওদা শিকারে গেছে মাত্র। মাচান বেঁধে সে কখনো মরি পাহারা দিয়ে বসেনি। সেই যমুনা প্রসাদই কিন্তু এবার জেদ ধরে আমার সঙ্গে এই মানুষ খেকো বাঘ শিকারে এলো। তার আশাটা একেবারে অপ্রত্যাশিত। যে অঞ্চলে বাঘের উপদ্রব চলছিল সেখানকার একটি ফরেস্ট বাংলোতে সপ্তাহখানেক আগে আমি একাই এসে উঠেছিলাম। কাছাকাছি বাঘের সম্ভাব্য চলাফেরার পথে 2 জায়গায় 2টি বাচ্চা মহিষ বাঁধবার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু বাঘ সেসব ছোঁয়নি। একবার নরমাংসের স্বাদ পেলে বাঘের সাধারণত অন্য মাংসে বিশেষ রুচি থাকে না। আমি ফরেস্ট বাংলোতে পৌঁছবার 3 আগে বনের এক কাঠুরে বাঘের হাতে প্রাণ দিয়েছে। সুতরাং এই অঞ্চল ছেড়ে না গিয়ে থাকলে বাঘটা বেশি দিন আর উপবাসে কাটাবে না বলে মনে করেছিলাম। মানুষ না পেলে হয়তো পেটের জ্বালায় মোষের বাচ্চাগুলোর উপর নজর দিতে পারে, এই ছিল আশা। কিন্তু সে আশা বৃথা। পশ্চিমে ও দক্ষিণে ঘন বন যেখানে ক্রমশ পাতলা হয়ে পাহাড়ি উপত্যকায় এসে মিশেছে, সেখানে প্রায় 20 ক্রোশের মধ্যে ছড়ানো কয়েকটা আধা জঙ্গলি গ্রাম। কোনো গ্রামেই 20-30 ঘরের বেশি মানুষ নেই। অনুর্বর পাথুরে জমিতে সামান্য একটু চাষাবাদ করে আর 2-4টে মোষ পুষে কোনো রকমে তাদের চলে। এই কটা জঙ্গলি গ্রামই গত 6 মাস ধরে প্রায় শ্মশান হবার উপক্রম হয়েছে। জঙ্গল থেকে বেরিয়ে কোন গাঁয়ে বাঘ যে কখন হানা দেবে তার কোনো ঠিক নেই। গাঁ থেকে বেরিয়ে কোথাও যাওয়া দূরে থাক, গায়ের ভেতরেই দিন দুপুরে দল বেঁধে ছাড়া গায়ের লোকেরা কিছু করতে সাহস করে না। চাষাবাদ সব নষ্ট হতে চলেছে। গায়ের মোষগুলো উপবাসী। তাদের জঙ্গলে চড়তে নিয়ে যাওয়ার বা তাদের জন্য বনের ঘাস কেটে আনবার কারুর আর সাহস নেই। বেপরোয়া হয়ে 2-1 জন যারা গেছে তারা সাধারণত আর ফেরেনি। গায়ের মধ্যে সন্ধে না হতেই তাই এখন নিত্য খিল পড়ে ঘরে ঘরে। সে খিল খুলে বেশ বেলা না হওয়া পর্যন্ত কেউ বার হতে সাহস করে না। গাঁয়ের লোকের এই আতঙ্কিত সতর্কতায় গত 7 দিন ধরে বাঘের কবলে কোনো মানুষ পড়েনি, কিন্তু তা সত্ত্বেও নধর তাগর 2টি মহিষ শাবক অক্ষত অবস্থাতেই আছে।
প্রতিদিন দুপুরের আগে গায়ের দু একজন অপেক্ষাকৃত সাহসী লোককে সঙ্গে নিয়ে মহিষ শাবকটির খবর নিতে ও জীবিত থাকলে তাদের জন্য কিছু আহারের ব্যবস্থা করে দিয়ে আসছিলাম এই কয়দিন। গায়ের লোকেরা নেহাত আমার বন্দুকের ভরসাতেই অবশ্যই কাজে আমায় সাহায্য করতে রাজি হয়েছিল। সেদিন মোষের বাচ্চা দুটোকে যথাস্থানে বহাল তবিয়তে থাকতে দেখে হতাশ হয়ে মানুষকে গোটাকে প্রলুব্ধ করবার আর কি উপায় আছে ভাবতে ভাবতে ফরেস্ট বাংলোয় ফিরছিলাম। বাংলোর কাছাকাছি এসেই অবাক হয়ে থমকে দাঁড়ালাম। বাংলোটা একটু নিচু পাহাড়ি টিলার উপর। জঙ্গল থেকে আসতে দূর থেকেই সবটা দেখা যায়। যা দেখে আমি অবাক হয়ে থমকে দাঁড়ালাম তা আজগুবি কোনো ব্যাপার নয়, একটা রঙিন শাড়ি মাত্র বাংলোর বাইরে টানানো দড়িতে হাওয়ায় উঠছে। কিন্তু এই শাড়ি ওড়াটা আমার কাছে তখন আজগুবি ব্যাপারের চেয়েও চাঞ্চল্যকর। বাংলোয় পৌঁছে যা আশঙ্কা করেছিলাম তাই দেখলাম। যমুনা প্রসাদ শাস্ত্রী আজ সকালেই আমি যখন মহিষ শাবকদের খবর নিতে বেরিয়েছি তখন একটা জিপ নিয়ে ফরেস্ট বাংলোয় উঠেছে। ইতিমধ্যে তাদের স্নান টান যে সারা হয়েছে বাংলোর উঠোনে হাওয়ায় ওড়া শাড়ি তারই প্রমাণ। আমি যখন বাংলোয় গিয়ে ঢুকলাম তখন দুজনেই বারান্দায় পাতা দুটি বেতের চেয়ারে বসে আছে। সুভদ্রা আমায় দেখে শুধু মুখটা ফিরিয়ে নিলে। যমুনা প্রসাদ একটা লৌকিকতার সম্ভাষণ জানালে মাত্র, কিন্তু সেটা নিতান্ত যান্ত্রিক। কোনো উত্তপ্ততাতে নেই, বরং ভদ্রতার বদলে একটু রূঢ়তারই আভাস। এখানে এমন করে হঠাৎ উদয় হওয়ার কোনো কৈফিয়ত সেও যেমন দিলে না, আমিও চাইলাম না। আমাদের ব্যবহার দেখলে যে কেউ মনে করতে পারত যে তাদের এখানে আসাটা নিতান্ত সাধারণ স্বাভাবিক ব্যাপার। বিকেল পর্যন্ত এইভাবেই কাটালাম। সুভদ্রা এ পর্যন্ত আমাকে এড়িয়ে থাকবারই চেষ্টা করেছে সারাক্ষণ। একসঙ্গে কাছাকাছি বসেও চোখে চোখ পড়তে দেয়নি একবারও। যমুনা প্রসাদ একটু আধটু আলাপ যা করেছে তাও তুচ্ছ ব্যাপার নিয়ে। বিকেলে চা খেতে বারান্দায় বসেই আমি এই অস্বস্তিকর আবহাওয়া শেষ করে দিলাম। কঠিন স্বরে জিজ্ঞাসা করলাম, তুমি বন্দুক নিয়ে এসেছো দেখছি প্রসাদ, সে কি এখানে শিকার করবার আশায়? তাছাড়া কি জন্যে? প্রসাদ বিদ্রুপের স্বরে বললে। শিকারের জন্য বন্দুক লাগে বলেই তো জানি। হ্যাঁ, বন্দুক নিশ্চয়ই লাগে, কিন্তু সুন্দরী স্ত্রীও কি দরকার হয়? সুভদ্রাকে নিয়ে এসেছো কেন? আমি নিয়ে এসেছি। যমুনা প্রসাদ হঠাৎ অস্বাভাবিক উচ্চস্বরে হেসে উঠে বললে, সুভদ্রা যে আমার সঙ্গ ছাড়তে চায় না, ও নিজে জোর করে এসেছে কিনা ওকেই জিজ্ঞাসা করো। সুভদ্রা চকিতে আমার দিকে চেয়ে মুখটা আবার দূরের জঙ্গলের দিকে ঘুরিয়ে নিলে। সেই এক মুহূর্তে তার চোখে যা দেখলাম তা অশ্রুর আভাস না বিদ্যুৎ বন্যের জ্বালা বোঝা গেল না। যমুনা প্রসাদকেই রূঢ়ভাবে জিজ্ঞাসা করলাম, কিন্তু তুমি নিজেই কি বলে এসেছো এখানে? এখানে শিকার করতে আসার মানে কি তা তুমি জানো? যমুনা প্রসাদ আমার দিকে চেয়ে হেসে বললে, তুমি যখন 7 দিন ধরে এসে নিষ্কর্মা হয়ে বসে আছো তখন এখানে শিকারের মানেটা কিছু জেনেছি বই কি। আমি তীব্র স্বরে বললাম, এ হাসি তামাশার ব্যাপার নয় প্রসাদ। মানুষ খেকো বাঘেদের মধ্যেও তফাৎ থাকে। হিংস্র শয়তানিতে এই বাঘটার তুলনা মেলা ভার। এ পর্যন্ত 2 জন শিকারীকেও সে শেষ করেছে, তার মধ্যে একজন ঝানু সাহেব শিকারী। তাহলে তো এ বাঘের খোরাক হবার লোভ সামলানো যায় না, বলে যমুনা প্রসাদ সুভদ্রার দিকে হাসতে হাসতে জিজ্ঞাসা করলে, তুমি কি বলো ভদ্রা? সুভদ্রার নীরবে পাণ্ডুর মুখে উঠে চলে গেল উত্তর না দিয়ে। পাগলামি করো না প্রসাদ, আমি অনুনয় করে বললাম। এখান থেকে স্টেশন 25 মাইল। রাস্তা খারাপ হওয়া সত্ত্বেও সন্ধ্যের আগেই তোমার গাড়িতে সেখানে পৌঁছে যেতে পারবে। আর এক মুহূর্ত দেরি না করে তৈরি হয়ে নাও। সুভদ্রাকে নিয়ে তোমার যেতেই হবে এক্ষুনি। যেতেই হবে এক্ষুনি? যমুনা প্রসাদ তীব্র বিদ্রুপের স্বরে বললে, ফরেস্ট বাংলোটার সঙ্গে আমাদের জীবনের হর্তাকর্তা কি তুমি নাকি? এই আঘাতটাও গায়ে না মেখে আমার স্বভাব বিরুদ্ধ কাতরতার সঙ্গে বললাম, যাই তুমি আমাকে বলো, আর এক বেলাও তোমার এখানে থাকা চলবে না। নিজের কথা না ভাবো, সুভদ্রার কথাটা ভেবে দেখো। এক দৃষ্টি আমার দিকে খানিকক্ষণ চেয়ে একটু তিক্ত হাসির সঙ্গে যমুনা প্রসাদ বললে, তার কথাই ভাবছি। তারপর আমার উত্তরের জন্য অপেক্ষা না করে বারান্দা থেকে নেমে বাইরের দিকে চলে গেল। যমুনা প্রসাদকে বোঝাতে না পেরে একবার মনে হলো সুভদ্রাকেই গিয়ে এই উন্মত্ত খেয়ালে বাধা দিতে বলি, কিন্তু তাতে কোনো ফলই হবে না জেনে বন্দুকগুলো একবার দেখে নেবার জন্য নিজের ঘরের দিকে গেলাম। আমার সঙ্গে 450 পয়েন্ট ভারী ডাবল ব্যারেল রাইফেল ছাড়া
405 পয়েন্টের রাইফেল একটা আছে। যমুনা প্রসাদ যে রাইফেল সঙ্গে এনেছে সেটা ইতিমধ্যে দেখেছি। সেটা পাখি বা চিতল কি কাকার মারবার 240 পয়েন্ট রাইফেল মাত্র। যমুনা প্রসাদ যখন কিছুতেই জেদ ছাড়বে না, তখন তাকেই আমার 450 রাইফেলটা দিয়ে নিজে 405টা নেব ঠিক করেছি। নিজের ঘর যাওয়ার পথে খোলা দরজা দিয়ে পাশের ঘরে সুভদ্রাকে দেখতে পেলাম। দরজার দিকে পিছন ফিরে জানলার ধারে পাথরের মূর্তির মতো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে সে দূরের পাহাড় জঙ্গলের দিকে চেয়ে আছে। এক মুহূর্ত দরজার কাছে দাঁড়িয়ে তাকে ডাকবো কিনা দ্বিধা করে নিজের ঘরে চলে গেলাম। তার পরদিন সকালেই আশাতীত খবরটা পাওয়া গেল। বাঘ সত্যিই আর উপবাসী থাকতে না পেরে আমাদের কাছাকাছি বাঁধা একটি মোষের বাচ্চাকে মেরে খানিকটা খেয়ে গেছে। মোষের বাচ্চা দুটি যেখানে বাঁধা সেখানে সুবিধে গোছের উঁচু গাছে চলনসই মাচানের ব্যবস্থা আগে থাকতেই ঠিক করা ছিল। দুপুরের মধ্যেই মরা মোষের বাচ্চার কাছে মাচানটা মজবুত করে বাঁধা হয়ে গেল। যমুনা প্রসাদকে তার উপর বসাবো ঠিক করে নিজের জন্য কাছাকাছি একটা বসবার জায়গা খুঁজে নিলাম। মড়িটা যেখানে রাখা তার পাশ দিয়ে একটা ঝোপঝাড়ে ঢাকা নালা আছে। সেই নালার ওপরে কিছু দূরে মাঝারি রকম উঁচু পাথরের ঢিপি, তার খানিকটা একেবারে মাথা পর্যন্ত প্রায় সোজা খাড়াই। মড়ির মুখোমুখি দিকটাও খানিক দূরে খাড়া উঠে একটা পাথুরে খাজের মতো জায়গায় শেষ হয়েছে। পাথরের একটা তাকের মতো সেই জায়গায় পাশের একদিকের কিছুটা ঢালু এবড়ো খেবড়ো গা বেয়ে ওঠা যায় এবং একটু আড়াআড়িভাবে হলেও মড়ির দিকে নজর রাখা যায়। একান্ত নিরাপদ না হলেও কিছু কাঁটা ঝোপ দিয়ে ঘিরে নিয়ে সেইখানে আমি বসবো ঠিক করলাম। সূর্য অস্ত যাওয়ার আগেই যে যার জায়গায় গিয়ে বসতে হবে, সারা রাত জেগে বাঘের অর্ধভুক্ত মড়ি খেতে আসার প্রতীক্ষা করতে। কিন্তু এ ব্যবস্থাতেও যমুনা প্রসাদ গোল বাঁধল। প্রথমত আমার 450 রাইফেল সে কিছুতেই নেবে না। তার নিজের 240-এর বদলে আমার 405 রাইফেলটা ব্যবহার করতে যদি বা তাকে রাজি করালাম, গাছের ওপরকার মাচানে বসতে সে অটলভাবে আপত্তি জানালে। তার নির্বোধ একগুঁয়েমিতে রাগ আর সামলাতে না পেরে জ্বলে উঠে বললাম, আত্মহত্যার জন্য সহজ রাস্তাও তো আছে প্রসাদ। সে কেমন রহস্যময়ভাবে হেসে বললে, জানি, কিন্তু আত্মহত্যা আমি করতে চাই। কে তোমায় বললে? তোমার ওই মানুষ খেকো বাক্যে আমি এক রাত্রের জন্য নিয়তির পদে বসাতে চাই। দৃঢ় কঠিন স্বরে এবার বললাম, না, তোমার এসব পাগলামিকে প্রশ্রয় দিতে আমি পারবো না। হয় তুমি মাচানে বসবে, নয় শিকারে যেতে তুমি পারবে না। যমুনা প্রসাদ একটু হাসল, তারপর প্রায় সহজ গলায় বললে, বাধা তুমি আমায় দিতে পারো না, তবু ওই ঢিপির ওপর যদি আমি নাই বসি তাহলে আমি বাংলোতেই থাকবো, আর গভীর রাত্রে হেঁটেই ও জঙ্গলে যাবো যেন। সময় তখন আর বেশি নেই। নিরুপায় হয়ে তাই যমুনা প্রসাদের জেদি রাখতে হলো। ফরেস্ট বাংলো থেকে বন্দুক, টর্চ, জলের ফ্লাস্ক, কম্বল প্রভৃতি সাজ সরঞ্জাম নিয়ে পেরুবার সময় দেখলাম সুভদ্রা নীরবে এসে বারান্দার ধারে দাঁড়িয়েছে। তার বেশভূষাটা ওই অবস্থায় সত্যি চমকে দেবার মতো। উজ্জ্বল কমলা রঙের শাড়িটা তার সুঠাম দীর্ঘ দেহটাকে যেন আগুনের শিখার মতো বেষ্টন করে উঠেছে। ফিকে সবুজ রঙের চলিটা যেন সেই আগুনেরই রহস্য ছায় ইঙ্গিতময়। চূড়ো করে বাঁধা মাথার খোপায় বনফুলের বের বাংলোর আশপাশের গাছ থেকেই তোলা। সবিস্ময়ে তার দিকে তাকাতে একবার দুজনের চোখের দৃষ্টি মিলিত হলো, কিন্তু মনে হলো তার দৃষ্টির পিছনে কোনো চেতনা যেন নেই। দেহের ওই শিখার আগুনে তার মন যেন পুড়ে ছাই হয়ে গেছে। মড়ি পাহারা দিয়ে মানুষ খেকো বাঘের জন্য অপেক্ষা করা যে কি ধৈর্য ও আত্মসংযমের পরীক্ষা তা আপনাকে বোঝাবার চেষ্টা করব না। প্রত্যক্ষ অভিজ্ঞতা ছাড়া সে অনুভূতির আভাস পাওয়া অসম্ভব মনে হয়। যত দূর সম্ভব স্থির নিষ্পন্দ হয়ে মাচানের উপর বসে আছি। সূর্য অস্ত গিয়ে অন্ধকার নেমে এলো সমস্ত অরণ্য পাহাড়ের ওপর কালো জবনিকার মতো। পাশুটে জঙ্গলি মোরগগুলো শেষবারের মতো ডেকে উঠে তাদের বাসায় গেল। তারপর ঝিঝির ঝঞ্ঝনার সঙ্গে থেকে থেকে রাতচরা পাখিদের ডাকের চমক। অন্ধকার যেন আঠার মতো গাঢ় হয়ে উঠেছে। জায়গাটা জানা আছে তাই, নইলে মাচান থেকে অর্ধভুক্ত মোষের বাচ্চার লাশটা দেখাই যাচ্ছে না ভালো করে। হাত ঘড়িতে সময় দেখলাম রাত প্রায় 9টা। বহু দূরে আইও আইও গোছের একটা রব উঠে থেমে গেল।
এক পাল চিতল হরিণ কোনো কারণে ভয় পেয়েছে। বাঘের গন্ধ কি সাড়া পেয়ে হতে পারে? অন্য কারণেও হওয়া সম্ভব। রাত যখন 10টা বেজে গেছে তখন মাইল খানেক দূরে একটা মদ্দা সম্বরের ডাকে চমকে টান হয়ে বসলাম। অনেকটা ঘণ্টার ধ্বনির মতো সন্ত্রস্ত ডাক। ডাকটা ক্রমশ দূরে মিলিয়ে যেতে বুঝলাম সম্বরটা ভয়ে পেয়েই পালাচ্ছে। এবার বাঘ না হয়ে যায় না। বাঘটা মরির দিকেই আসছে মনে হলো, কিন্তু কই, আধ ঘন্টা 40 মিনিট কেটে গেল। এতক্ষণে বাঘ এসে পৌঁছে যাওয়ার কথা। বাঘটা কি তাহলে কাছে কোথাও ঘাপটি মেরে আছে? গাছে বাঁধা মাচানটা যে মানুষ আছে তা কি সে বুঝতে পেরেছে? কিংবা যমুনা প্রসাদেরই সে কি সন্ধান পেয়েছে? নিঃশব্দে গুড়ি মেরে যাচ্ছে তাকে আক্রমণ করতে। বুকটা এক মুহূর্তে কিরকম কেঁপে উঠল। পাহাড়ি খাঁজটা যথেষ্ট নিরাপদ নয় আমি জানি। বাঘও সেরকম বেপরোয়া হয়ে লাফ দিলে খাজে গিয়ে উঠতে না পারুক, থাবার গায়ে সেখানে যে আছে তাকে অনায়াসে পেরে ফেলতে পারে। বাঘ কি সেই মতলবই সেদিকে গেছে? এবার আমি যা করলাম তা অতি বড় নির্বোধ বা উন্মাদ ছাড়া কেউ করে না। মাচান থেকে টর্চ লাগানো বন্দুক নিয়ে আমি নিচে নামলাম। কেন এই কাজ করলাম তা আপনাকে বোঝাতে পারবো কিনা জানি না। আমি নির্বোধ বা উন্মাদ কিছু নই মিত্রজি। পাপ পুণ্য সামাজিক অপরাধ সম্বন্ধে আমার ধারণা সাধারণের থেকে এমন আলাদা যে গভীর অনুশোচনায় কোনো রকম প্রায়শ্চিত্ত করতে আমি মরিয়া হয়ে উঠিনি। শুধু এক মুহূর্তে আমার মনের মধ্যে কি যেন একটা ওলট পালট হয়ে গেল। মনে হয়েছিল মৃত্যুর সঙ্গে জুয়া আমিও খেলতে পারি, জটিল দুশ্ছেদ্য আমাদের হৃদয়ের সমস্যার গ্রন্থিমোচনের সুযোগ নিয়তিকে দিতে। মাচান থেকে নেমে মাঝখানের জংলা নালাটা পার হয়ে কিভাবে যমুনা প্রসাদের পাথুরের ঢিপিটার কাছে পৌঁছলাম সে বর্ণনা দেবার প্রয়োজন নেই। বলা বাহুল্য অতি সাবধানে সন্তর্পণে সেদিকে অগ্রসর হয়েছি, কিন্তু সেখানে পৌঁছে অন্ধকারে যতদূর সম্ভব তীক্ষ্ণ দৃষ্টি মেলে যেটুকু দেখতে পেলাম তাতে আমি স্তম্ভিত। যমুনা প্রসাদ সে পাথুরে খাঁজের ওপরই নেই। অস্থির হয়ে এবার টর্চটা জেলে দেখলাম, না, সেখানে তার জলের ফ্লাস্ক আর কম্বলটা শুধু পড়ে আছে। কোথায় গেল যমুনা প্রসাদ? বাঘ কি অতর্কিতে তাকে আক্রমণ করে এত নিঃশব্দে নিয়ে চলে গেছে যে এতটুকু আভাসও আমি পাইনি? ব্যাকুল হয়ে আমি টর্চ ফেলে ঢিবির চারিধারে দেখলাম, না, কোথাও এতটুকু রক্তের দাগ নেই। বিমূঢ় হয়ে কি করব ভাবছি, এমন সময় আমার মাচান বাঁধা গাছটার নিচে একটা টর্চের আলো পলকের জন্য জ্বলে নিভে গেল। যমুনা প্রসাদ তাহলে তার আশ্রয় ছেড়ে আমার মাচানের দিকেই গেছে, কিন্তু কেন? ভয় পেয়ে এভাবে তার পক্ষে যাওয়া অবিশ্বাস্য। তাহলে এতখানি বিপদ তুচ্ছ করে আমার মাচানের দিকেই যাওয়ার তার উদ্দেশ্য কি? এবার বুদ্ধিশুদ্ধি আমার যেন গুলিয়ে গেল। প্রসাদ, প্রসাদ বলে চিৎকার করতে করতে সমস্ত সাবধানতা জলাঞ্জলি দিয়ে আমি তার দিকে ঝোপঝাড় ভেঙে ছুটে গেলাম। কিন্তু বেশি দূর যেতে হলো না। বেশ কিছু দূরে আমাদের ফরেস্ট বাংলোর দিক থেকেই রাত্রির নিস্তব্ধতা কাঁপানো একটা হুঙ্কার শোনা গেল। সেই সঙ্গে অস্ফুট একটা আর্তনাদ। আর বিশেষ কিছু লেখবার নেই মিত্রজি। নিয়তির সঙ্গে জুয়ায় মৃত্যুর বলি হলাম আমরা নয়, সুভদ্রাই। বাংলো থেকে কিছু দূরে তার রক্তের দাগ আর জঙ্গলের কাঁটায় আটকানো তার আগুন রং শাড়ির ছিন্ন অংশ পাওয়া গেল। আমাদের কাছেই সে আসছিল একলা ওই রাত্রে। কেন? কেন যমুনা প্রসাদ তার আশ্রয় ছেড়ে আমার মাচানের দিকে গিয়ে ওপরে টর্চের আলো ফেলেছিল? যমুনা প্রসাদকে সে কথা আমি জিজ্ঞেস করতে পারতাম, করিনি। সাক্ষাৎ নিয়তি স্বরূপ সে বাঘ আমি মেরেছিলাম মিত্রজি। গল্পটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।